দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কিসের রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া, 17 বছর খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিবির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ। এইসব গালি যেতে না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর দুই মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রীর বাবা, এদের ভাবটা কি? এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব ইউনূসের আমলে পলাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসাবে মন্ত্রী নাকি? জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না। কিন্তু বিএনপি যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, আমরা দেখছি তাদের গণভোটের ব্যাপারে বা জুলাইয়ের ব্যাপারে একটা অনীহা। জানি না আগামী দিনগুলোতে বিএনপি কি সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, জনগণের ভোটে যদি সরকার গঠন হয় এবং সেটি বৈধ হয়, তাহলে যে জনগণ ভোট দিয়ে গণভোটে বিজয় করেছে সেটা কেন অবৈধ হবে? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান অনুযায়ী গণভোটের যদি কোনো সুযোগ না থাকে বা বৈধতা না থাকে, তাহলে 2026-এ এই নির্বাচনটি কি করে বৈধ হয়, যেখানে হাসিনা 5 বছর পূর্ণ হওয়ার পর নতুন করে আরেকটি ভোট হবার কথা? 3 নম্বর প্রশ্ন হলো যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, তাহলে প্রফেসর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, মানে এই সময়টি অবৈধ এবং তার দেওয়া নির্বাচন অবৈধ এবং তার যতগুলো কাজ প্রত্যেকটি অবৈধ। এখন বিএনপি শুধু একটিকে অবৈধ বলে বাকিগুলোকে বৈধতা দিচ্ছে কেন? আর সেটি হলো, নির্বাচন বৈধ, তাদের ক্ষমতায় বসা বৈধ এবং তারা দেশ চালাবে, এটা বৈধ, আর বাকি সব অবৈধ। এটা ডবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে যাবে কিনা? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই রবিউল টবিউল হাবিজাবি নেতা, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিলুর রহমানকে দেখেছেন না? অন্তর্বর্তীকালীন সরকারে আরো অনেককে দেখবেন ইউনূস কোটায়। মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ, এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, স্যাক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকের চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ঢুকাবেন। ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। এটা অতি সূক্ষ্ম মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হচ্ছে, সুষ্ঠু নয়, স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি এমনি তার ক্ষমতা এনে দেয়নি। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এমনি এনে দেয়নি। বিনিময়, কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে, লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিলুর রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাপ করবে, তার দলের মানে ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। আর রবিউলরা নিজেরা সরে যাওয়ার লাইন তৈরি করছে, এই জায়গা ম্যাটটা ঘটিয়েছে, চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে। তো চাঁদাবাজের লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না। তখন ইউনূস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলয় তৈরি করে, এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হতে পারে। কারণ এমনি এমনি তার ক্ষমতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, ভারত, নানান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। জনগণের ভোটাধিকারকে, ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় তো দিতে হবে। তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো ঘটতে পারে, দেশ সেদিকে যাচ্ছে। অতএব আপনারা অনেক কিছু দেখবেন, অনেক নাটক দেখবেন। এক নাটক তো দেখেছেন খলিলুর রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটাও হতে পারে। এটা একটা পারসেপশন, কারণ একদম জামাত কিছু জানবে না তা না, জামাত জেনেও বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। কারণ এখন বিএনপি
দেখেন এই যে ভিন্ন মত বিরোধী দল এগুলো কোনো ভ্যালু নেই। বিএনপি যে পরিমাণ মেজরিটি সংসদে পেয়েছে এটা বলবো না, যেভাবে নিয়েছে তাতে কিসের সংসদে প্রাণবন্ত বিতর্ক বক্তব্য। 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চারানা দাম থাকে? বিএনপি যা চাইবে সেটা করতে পারবে। জামাত চিল্লাইলেও কোনো লাভ আছে তার? এনসিপি জামাত মিলেমিশে চিৎকার চেঁচামেচি করে যদি সম্ভব হয়, যদি এখন আর সেই সুযোগ নাই, পার্লামেন্টের চেয়ার সুরে স্পিকারের গায়ে মারলেও কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওই বিএনপিতেই পাস হবে। বিএনপি যা চাইবে সেটাই পাস হবে, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। তারপরেও জামাত চুপচাপ কেন? হয়তো বা ইউনূস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ব্যালেন্স করবে, একটা ভালো কিছু হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে সামনে। তো দর্শক, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন এটা ডেইলি স্টারের কপালে বিপদ, কি বিপদ আছে? সংবাদপত্রের স্বাধীনতা নাই তো, সাংবাদিকদের চাকরি থাকে না। ওই হাসিনা প্রথম আলোর এক সাংবাদিককে জেল খাটিয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় কে জানে। ডেইলি স্টারের যে সাংবাদিক রিপোর্টটা করেছে তার কপালে বিপদ নেমে আসতে পারে। এত বড় সাহস, বিএনপি সরকারের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করো? তুমি ডেইলি স্টার চাকরি করো, তুমি সাবেক শিবির? অপেক্ষা করেন। তো দর্শক, আরো একটা মজার কথা বলি যে তারেক রহমান সরকারের সাবেক শিবির যাদেরকে ওরা গুপ্ত বলে, কেউ না কেউ ঢুকেছে, আমাদের নজরে 2-4 জন পড়ছে, এরকম ভালো। তো তাদের সরাতে পারবে না। ওই বিএনপি থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছে তাদের কপালে বিপদ আছে, সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। এখন এত এই রিপোর্ট অন্য কেউ করার সাহস পেত না, ডেইলি স্টার করার সাহস পেয়েছে। কারণ ইন্ডিয়া তো তাদের বেকায়দায় ফেলবেন কিছুদিন পরে, 1.5 বছরের মধ্যে ভারত হাত ছেড়ে দিবে। বিএনপির হাত ধরে ভারত উঠিয়েছে না বিএনপিকে, হাত ছেড়ে দিবে, তাহলে মজা বুঝবে। এখন এটার রিপিউট কি? যেমন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়। সড়কে বিএনপির লেসপেন্সার, বিএনপির দালালেরা, এটা তো কোনো চাকরি কাজকর্ম না, এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা উঠিয়ে খাওয়ার জন্য। ওরা যেভাবেই টাকা নেই ওইটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে এটা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া নিলে ওটা তো ছিনতাই। সমঝোতা ছাড়া যদি আপনি চাঁদা নেন জোর করে বাধ্য করেন, ওটা তো ছিনতাই। বুঝতে পারছেন? এখানে বিএনপি নেতারা চাঁদাবাজির সংজ্ঞা এবং ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, সঠিক হচ্ছে, সরকার প্রশাসনের মাধ্যমে, যেমন কোনো যদি টোল থাকে, মানে রাস্তায় গাড়ি থেকে চাঁদা নেওয়া, কোনো সিএনজি কিংবা অটো, মাহেন্দ্র, এগুলো থেকে যদি কারো চাঁদা, এটা একটা সরকারি সিস্টেমে থাকবে যে রাস্তায় টোল অথবা আপনার লাইসেন্স ফি বা এরকম হতে পারে যে প্রত্যেকদিন গাড়ি বের করলে সরকারকে কত টাকা দিতে হবে, এটা সরকার নিবে, প্রশাসন নিবে, যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য ফি নেওয়া হয়, এভাবে একটা সিস্টেম করবে, অথবা ডিজিটালি দেওয়া হবে। কিন্তু বিএনপির দালালদের ওখানে কাজটা কি? ওরাই তো এটা খাবে। যদি সড়ক থেকে কোনো টাকা পয়সা, কোনো নিরাপত্তা দেওয়ার কারণে বা যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালায় তাদের দিতে হয়, এটা সরকারকে দিবে। এখানে সমঝোতা তো কিছু না। তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজির, এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। চাঁদাবাজির প্রকাশ্যে বৈধতা দিল, দিবালোকে স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না। এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম। আমরা কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে চাই না। জামাত ইসলামের কাজ 4/3 বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নাই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে, বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হইহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত না? কি করতো? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো অত ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করতো? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ, বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে
তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে, আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বললো যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম এখন কোথায় কোথায় ঘাটতি আছে সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও, তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোন রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে, তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা। তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে। নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এইখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন, গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের 2 দিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি, আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে, বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ, আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করব না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করব না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো, তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই, এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও, আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায়, তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো, নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, খুকসা কুমারখালী, যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে খুকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তো তিনি বলেছেন যে সড়কে, আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে, অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে পড়বে না, ঠিক আছে? ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও 2 দিন আগে ঠিক এই কথাটাই বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি আপনার বিরোধী দল আপনাকে সপাং সপাং করে দিয়ে আপনার পথে রাখবে। আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইসলামী দলগুলো সব একত্রিত হবার কারণে বিএনপির নেতারা দেখবেন তাদের বিভিন্ন সভা সমাবেশে, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা কিন্তু তাদের লেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা মাথায় টুপি দিচ্ছেন, তারা পাঞ্জাবি পরছেন। আমরা বিগত সময়ে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দেখি নাই। তারপরে ইফতার মাহফিলের উপরে গত কয়েক বছরে তো একেবারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। এইবার দেখেন রমজান মাস শুরু হলো, তো এবার দেখেন ইফতার মাহফিলের বাহারি আয়োজন দেখেন একেবারে শুরু হয়ে যাবে। এটি করতে বাধ্য হবে তারা, এটি তাদেরকে করতে হবে। এরপরে বিভিন্ন ইসলামী শব্দগুলো, পরিভাষাগুলো, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামী টোনে কথাবার্তাগুলো বলছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি হয় নাই। এগুলো হচ্ছে বিরোধী দলের অ্যাপ্রোচ দেখে, বিরোধী দলের কথাবার্তা দেখে। বিরোধী দল যখন এইটার পক্ষে দাঁড়িয়ে গেছে, তারপরে শপথ নিয়েছে দুইটারই, তখন তো জনগণ আচ্ছা মতো দাবরানি দিয়েছে। এরপরে সালাউদ্দিন ভাই বলেছেন যে ইসি তো আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করে নাই। আপনারা সবাই শুনেছেন ইসি অ্যাপ্রোচ করে নাই, মানে ইসি তো বিরোধী দলের এমপিদের শপথ করালেন না দুটোই, সুতরাং ইসি ওনাদের অ্যাপ্রোচ করে নাই। এটা কি মানার মতো কথা? এটা হচ্ছে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানো, নিজেকে জনগণের কাছে আপাতত একটু দায় মুক্ত করার চেষ্টা আর কি। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন ভবিষ্যতে। একটু শুধু অপেক্ষা করেন, দেখবেন জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপির দ্বারা হয়ে যাবে, আর জামাত বাকি 1 ভাগ করবে। কিন্তু বিএনপি যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, আমরা দেখছি তাদের গণভোটের ব্যাপারে বা জুলাইয়ের ব্যাপারে একটা অনীহা। জানি না আগামী দিনগুলোতে বিএনপি কি সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, জনগণের ভোটে যদি সরকার গঠন হয় এবং সেটি বৈধ হয়, তাহলে যে জনগণ ভোট দিয়ে গণভোটে বিজয়ী করেছে সেটা কেন অবৈধ হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান অনুযায়ী গণভোটের যদি কোনো সুযোগ না থাকে বা বৈধতা না থাকে, তাহলে 2026-এ এই নির্বাচনটি কি করে বৈধ হয়, যেখানে হাসিনার 5 বছর পূর্ণ হওয়ার পর নতুন করে আরেকটি ভোট হবার কথা? 3 নম্বর প্রশ্ন হলো যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, তাহলে প্রফেসর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, মানে এই সময়টি অবৈধ, এবং তার দেওয়া নির্বাচন অবৈধ, এবং তার যতগুলো কাজ প্রত্যেকটি অবৈধ। এখন বিএনপি শুধু একটিকে অবৈধ বলে বাকিগুলোকে বৈধতা দিচ্ছে কেন? আর সেটি হলো নির্বাচন বৈধ, তাদের ক্ষমতায় বসা বৈধ, এবং তারা দেশ চালাবে এটা বৈধ, আর বাকি সব অবৈধ। এটা ডবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে যাবে কিনা, এইগুলো নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে রাজনীতির বিভিন্ন মহলে। ইতিমধ্যে আইনজীবীরা বলতে শুরু করেছেন, যদি গণভোট সংবিধানে না থাকা এটি অবৈধ হয়, তাহলে এর নির্বাচনটি অবৈধ এবং এই সরকার গঠনটিও অবৈধ হয়ে যাবে। এখন বিএনপি কি করবে? অর্থাৎ আপনি বিয়ের পরে তো সন্তান জন্ম দেবেন, যদি আপনার বিয়েটা বৈধ না হয় তাহলে সন্তান জারজ হবে, এটি স্বাভাবিক, এটি বোঝাবার চেষ্টা করছে আমাদের আইনজ্ঞরা। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি জনপ্রিয় দল যারা দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল, ক্ষমতার আশা হারিয়ে ফেলেছিল, সেই দলটি ক্ষমতায় বসা মাত্রই কি তারা হাসিনার পদঙ্ক অনুসরণ করবে? এটা নিয়ে এখন নতুন করে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতায় বসলে মানুষগুলো এমন হয় কেন, আর বিরোধী শিবিরে থাকলে ভিন্ন হয় কেন? এটা আমরা গত 54 বছরের রাজনীতিতে বারবার দেখেছি। প্রশ্ন হলো যে তারেক রহমান মানুষের পালস বুঝতে চান বা মানুষের পালস বুঝে রাজনীতি করতে চান। দীর্ঘ 18 বছর বা 17 বছর পর তিনি দেশে এসে মানুষকে বলেছিলেন মানুষ যা চায় তাই হবে। সেই দলটি মানুষের মেজরিটি নিয়ে কেন শপথ নেওয়ার সময় তারা একটি শপথ নিল? এটি নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা শুরু হয়ে গেছে। দর্শক, আমরা গণভোট নিয়ে ডিটেল আলোচনা করবো না, আমরা কিছু পর্দার অন্তরালের খবরের বিশ্লেষণে যাব। তার আগে বলছি কেন গণভোট নিয়ে কথা বললাম, সেটা হলো আমার মনে হয় বিএনপি আরেকটা ভুল করতে শুরু করেছে। কারণ যদি গণভোট বা জুলাই চাঁদা বাংলাদেশে বাস্তবায়ন না হয়, আমি বলে রাখছি, আওয়ামী লীগ আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, জামাত এনসিপি বিএনপিকে ফাঁসিতে চড়াবে। মনে রাখবেন, ফাঁসিতে চড়াবে। বেগম খালেদা জিয়ার কয়েকটা কথা আমার খুব মনে আছে। আমি তাকে বারবার বা একাধিকবার খুব কাছ থেকে দেখেছি, শুনেছি, বা তার সাথে 1-to-1 লম্বা সময় কথা বলার সুযোগ পেয়েছিলাম সাংবাদিকতার কল্যাণে। তিনি আমাকে পার্সোনালি পছন্দ করতেন। আমি কোনো দলের দাবিদারি করি না, আবারও বলছি, আমি খুব কাঠখোট্টা টাইপের কথা বলি, যেটা যৌক্তিক মনে হয় সেটা বলি। এই জন্য কোনো দলই আমাকে ওন করতে চায় না, কারণ কাউকে আমি ছাড় দিয়ে কথা বলি না। তিনি একটি কথা বলেছিলেন যে
বিএনপি কয়েকটা ভুল করেছিল, যে ভুলটা মানে সিদ্ধান্তের সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি, যে কারণে আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতা থাকার সুযোগ পেয়েছে। তো সেই ভুলগুলো যখন বুঝতে পেরেছে তখন পানি অনেক দূর গড়িয়ে গেছে। আজকে যারা আমাদের ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্ট যারা বিএনপিকে নিয়ে খেলছে যে জুলাই চার্টার বাস্তবায়ন হতে দেবে না, তারা বিএনপিকে খেয়ে দেবে। আমার ঠিক 1/11 কথা মনে আছে, তখন আমি চ্যানেল 1 কাজ করি। নির্বাচন নিয়ে দেশে একটা উত্তেজনা চলছে। এস্টাবলিশমেন্ট বেগম জিয়াকে বোঝাচ্ছেন এটা করতে হবে, এটা করা যাবে না। আবার সেই এস্টাবলিশমেন্ট গোপনে হাসিনাকে বা বিরোধী শিবিরকে বোঝাচ্ছিল তোমরা এটা করো। অর্থাৎ এই দুটো দলকে নিয়ে এস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট খেলতে শুরু করে দিয়েছে। সেই খেলায় বিএনপি হেরে যায়, অর্থাৎ বিএনপি এটা ভুল ট্র্যাপে পালা দেয়। আর সেই কারণে 1/11 আসে এবং বাংলাদেশের ইতিহাসে একজন ডাইনি 15.5 বছরের জন্য ক্ষমতায় বসে পড়ে বিএনপিকে প্রায় ধ্বংস করে ফেলে। কিছু চাল ভুল করে ওই এস্টাবলিশমেন্ট এভাবেই খেলে। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের একজন পাওয়ারফুল অ্যাডভাইজার আমাদের খলিল ভাই, তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন কি করে? চিন্তা করেন, কি এই খলিল, যাকে বিএনপি কখনো চায়নি। আমরা যদি আপনাদেরকে একটু সেই বক্তব্যগুলো শোনাই তাহলে হয়তো আপনারা বুঝবেন যে এই খলিল ভাইকে কিন্তু বিএনপি চায়নি। খলিল ভাইকে নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলেছিল, আপনাদের মনে আছে কিনা? আপনারা হয়তো শুনেছেন। সরকারের একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? আপনি একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? আমি আপনাদেরকে এই বক্তব্যটি অন স্ক্রিনে আরেকবার শোনাবার চেষ্টা করছি। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে, কিভাবে ভাবলেন? এই বক্তব্যটি আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই দিয়েছেন আমাদের ডক্টর খলিলকে নিয়ে। প্রফেসর ইউনূসের আক্কেল নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন হলো, সেই বিদেশি নাগরিক আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন, কি করে? বলেন, এটা কি সিনেমার মঞ্চ? আপনি যখন ক্ষমতায় ছিলেন না প্রশ্ন করেছিলেন একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশ নিরাপদ না, সেনাবাহিনী রিপোর্ট প্রকাশ করবে, এটা কি মানে দেশের নিরাপত্তার জন্য সঠিক কিনা? এবং ইউনূস সরকারের আক্কেল জ্ঞান নিয়ে প্রশ্ন করেছেন। এখন কি আমরা বিএনপির আক্কেল নিয়ে প্রশ্ন করবো যে তার মতো একজন বিদেশি নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কি করে? অর্থাৎ এই যে রাজনীতিটা, যখন তিনি সরকারে ছিলেন না তিনি গলাবাজি করলেন, যিনি যখন সরকারে আসলেন তখন তিনি তাকে একদম সিংহাসনে বসিয়ে দিলেন। এই ডবল স্ট্যান্ডার্ড নীতিটা কেন? মাত্র কয়েকদিনের ব্যবধানে এটা কি করে হয়? আসেন আমরা আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাই এটার এই বিষয়ে, মানে ডক্টর খলিল কি করে এই পদে বসতেন এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য বেশ অনেক আগে একটা আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশের নাম করে দিচ্ছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম আছে, সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল আমি আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাই। এটা 9 নভেম্বরের একটা বক্তব্য। এটা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে বলেছিল উপদেষ্টা নাকি পুলিশের নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সবকিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না, ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও কত। এই বক্তব্যটি আজকের না, এটা নভেম্বর মাসের 9 বা 10 তারিখে পিনাকি ভট্টাচার্য তার ব্লগিং চ্যানেলে বলেছিল। এখন দেখুন পিনাকি যে কথাটি বলেছিল এটা সত্য না মিথ্যা। তার মানে হলো আমাদের রাজনীতিতে পর্দার অন্তরালে অনেক কিছু হয়। দর্শক, ডক্টর খলিল একজন মেধাবী বুদ্ধিমান লোক, কিন্তু তাকে একসময় বিদেশের চর বলতেন, এখন তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার কারণে মানুষের দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন হয়ে গেছে, এটা মানতে হবে। বিএনপির সিদ্ধান্তগুলোকে আমি মনে করি তারা নিজেরই বিতর্কিত করে ফেলছে। আমরা বিতর্কের সুযোগ পাচ্ছি কেন? আসেন, ভারত বিদ্বেষ পোষণ করে বিএনপির যে নেতারা তারা অনেকেই মন্ত্রী পরিষদে জায়গা পান না। এটা নিয়ে নতুন একটা প্রশ্ন উঠেছে। আমাদের এয়ার মার্শাল আলতাফ হোসেন, তিনি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মন্ত্রী পরিষদে নেই। লুৎফুজ্জামান বাবর, যিনি এই সরকার মানে বিগত ফ্যাসিস্ট সরকারের রিজিমে সবচেয়ে নির্যাতিত একজন ব্যক্তি এবং ফাঁসির দুয়ার থেকে বেঁচে এসে তিনি আবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। ডক্টর মঈন খান,
তিনি একটু চীনপন্থী বলে তাকে বিবেচনা করা হয়, তাকেও রাখা হয়নি মন্ত্রী পরিষদে। ডক্টর ওসমান ফারুক, তাকেও রাখা হয়নি। রাখা হলো কাকে? আমির খসরু। আমরা জানি তিনি প্রতিবেশী একটি দেশের খুব বন্ধু। সালাউদ্দিন ভাই, তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। এই যে মন্ত্রী পরিষদটা আমরা দেখলাম, এই মন্ত্রী পরিষদ দেখে তো আমাদের কাছে কিছু প্রশ্ন আসবেই। আমাদের জনগণ কি চিন্তা করবে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা সংবাদ নিয়ে আমরা নাড়াচাড়া করি, আমাদের কাছে আসলে প্রশ্নটা আসছে কি, উত্তরটা কি? যে তারেক রহমানকে আজ থেকে কয়েকদিন আগেও ভারত বিশ্বাস করেনি, পৃথিবী উল্টে গেল। তারেক রহমানের দূতরা যখন ভারতের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, ভারত কোনোভাবেই রাজি না। গত 15.5টা বছর আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর অনেক প্রশ্ন এসেছিল। একটা ফেয়ার নির্বাচন বিএনপি চেয়েছিল, কখনো হাসিনা থাকতে আওয়ামী লীগ ভারত রাজি হয়নি। সে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর ব্যাপারে ডিপ স্টেট রাজি হলো কি করে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পর্দার অন্তরালে ভিন্ন কিছু আছে। অনেকে বলছেন তারেক রহমান প্রধানমন্ত্রী কিন্তু নতুন প্রধানমন্ত্রী, বিরুদ্ধে কলকাঠি আলাপে যাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু এই কারণে আসছে, তারেক রহমান দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও সিদ্ধান্তের ক্ষেত্রে অদৃশ্য শক্তি কাজ করছে, এমনও প্রশ্ন আসছে। সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে, কলামে বুদ্ধিজীবীরা, পলিটিশিয়ানরা এই প্রশ্নগুলো তুলছেন। যখন ক্ষমতায় বসেই তারা শপথ নিলেন একটি, তারা সংস্কার পরিষদের শপথটি নেননি। তারা জুলাইকে বলছেন এটি গণভোট কিচ্ছু নেই সংবিধান, এখন এসে বলছেন। দুদিন আগে যারা এই সংস্কার কমিশনের বৈঠকের পর বৈঠক করেছেন, সব বিষয় একমত হয়েছে, হঠাৎ করে তারা এসে আমির খসরু বলছেন এইসব ভোকাস, সংস্কার মহাশয়, এগুলো সব ভোকাস, এগুলি কোনো সংবিধানে নেই, এগুলো কোনো ভিত্তি নেই। তার মানে আমরা বুঝতেছি পর্দার অন্তরালে কেউ খেলছে। কারা খেলছে, কি খেলছে আপনারা জানেন? দুটো বিষয়। বিএনপিকে যে ডিপ স্টেট 2/3 মেজরিটি দিয়েছে জামাতের আসন কেড়ে নিয়ে, এটা কিন্তু আমরা সবাই জানি, কেউ বলুক আর না বলুক। এবং আমি বলেছিলাম যে ডিপ স্টেট জামাতের কাছ থেকে 50টি আসন কেড়ে নেবে। জামাত 53টি আসন নিয়ে প্রশ্ন তুলেছে, এর মধ্যে 32টিতে পুনর্গণনার আবেদন করেছে। তার মানে বিএনপিকে একটা 2/3 মেজরিটি দেওয়া হবে। এ কারণে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে তারা অনেক অন্যায়কে ন্যায় পথে নিয়ে আসবে। অর্থাৎ এই গণভোট, এই জুলাই চার্টার, এগুলো সব বাতিল করার ধান্দা করতেছে তারা। কিন্তু এগুলো আমি যতটুকু জানি তারেক রহমান এগুলোর পক্ষে, কিন্তু তিনি কিছু করতে পারছেন না। তার হাত বাঁধা আছে অদৃশ্য কোনো জালে। আমার মনে হচ্ছে, আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে, যে তারেক রহমান লন্ডনে বসে প্রতিটি বক্তব্য দিয়েছেন মানুষের পরিবর্তনে, মানুষের ভাগ্যের পরিবর্তনে। তিনি রাষ্ট্রের যে সমস্যাগুলো চেয়েছেন, আজকে তিনি সেটার পক্ষে দাঁড়াবেন না, এটা আমি মানতে পারি না। কেন যেন মনে হয় তিনি এখন কারো হাতের পুতুল হয়ে গেছে। আমাদের ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে কেন? বলা হয় আমেরিকার চাপে, কারণ খলিল ডিপ স্টেটের লোক, তিনি ভালো লোক, মেধাবী লোক, কতটুকু দেশপ্রেমিক আমি জানি না, কিন্তু তিনি আমেরিকার চয়েস। এই পদটিতে বসতে চেয়েছিলেন আমির খসরু, এবং ভারতও চেয়েছিল আমির খসরুকে পররাষ্ট্রমন্ত্রী পদে, কিন্তু আমেরিকার সাথে পেরে ওঠেনি। আবার দেখেন, আমাদের প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে আমাদের খুব কাছের বন্ধু মানুষ হুমায়ুন ভাইকে। আমরা লন্ডনে একটা কাজ করতাম, তো হুমায়ুন ভাই তিনি কিন্তু দেশপ্রেমিক এবং বুদ্ধিমান লোক। দীর্ঘ প্রায় 1.5 যুগ তারেক রহমানের পররাষ্ট্র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন হুমায়ুন ভাই, এবং এর আগে তিনি লন্ডনে একজন জনপ্রিয় মেয়রের অ্যাডভাইজার হিসেবে কাজ করেছিলেন। তিনি থাকেন লন্ডনে, এখন তিনি দেশে আছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। যে কজন ব্যক্তি বিএনপি ভারত ঘেঁষা বা ভারতের আদর্শ পুষ্ট বলা হচ্ছে, এদের অধিকাংশ মন্ত্রিত্ব পেয়েছে। যারা চীন ঘেঁষা অনেকে বাদ পড়েছে। কারণটা কি? এগুলো এখন আলোচনা আসবে, ক্রমান্বয়ে বিএনপিকে এই উত্তরগুলো দিতে হবে। আমি একটা বিষয় মনে রাখি, ভারত জিয়া পরিবারকে বিশ্বাস করে না, জিয়া পরিবার ভারতকে বিশ্বাস করে না। তারেক রহমান, যার বাবা মারা গেছে, যার মাকে স্লো পয়জন করে হত্যা করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, যার কোমর ভেঙেছে, তিনি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেন না, তিনি কখনো ভারতকে ক্ষমা করতে পারেন না। যখন দেখবেন এক্ষেত্রে বিএনপি একটু দুর্বল বা বিএনপি এক্ষেত্রে একটু ভিন্ন পথে হাঁটছে, তখনই বুঝবেন অদৃশ্যের খেলা। কারণ যারা এই ক্ষমতার মসনদ তৈরি করেছে, যারা 2/3 মেজরিটি এনে দিয়েছেন জাল ভোট কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, তারা এই বিএনপিকে দিয়ে ভিন্ন কিছু করাতে চায়, আর সেটা জনগণের বিরুদ্ধে চলে যাবে। এতে করে আমি মনে করি বিএনপিকে আওয়ামী লীগের পথে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ধিকৃত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, সে অদৃশ্য শক্তি কোনো কোনোভাবে ক্ষমতার লোক দেখিয়ে বিএনপিকে যেন সেই পথে না আনে। এটা আমাদের ভালোবাসার দল। এই কথাগুলো বলি কেন জানেন? যখন দেখি জনগণ তাদের সিদ্ধান্তগুলো মেনে নিতে পারছে না। আমরা তো জনগণের কাতারের লোক, নেতারা জনগণের কাতারের নন। তারা ভোট চাওয়ার লাস্ট 1 মাসে জনগণের কাতারে যান, তারপর তারা এসি রুমে থাকেন, তারপর দেশ নিয়ে পলিসি তৈরি করেন, ব্যাংক ভরেন, বিদেশে চলে যান, আবার আসেন, এটাই করেন। আমরা যারা কথা বলি, প্রতিদিন কয়েক হাজার কমেন্ট পাই, এটাই জনগণ। আমরা মাঠে যাই, এটাই জনগণ। তারা বলে এই সিদ্ধান্ত সঠিক না বাঠিক। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে
ধ্বংস করে দেওয়ার আগে শেষ আলোটা জ্বালিয়ে দিল কিনা ডিপ স্টেট, অর্থাৎ ক্ষমতায় বসিয়ে যেন বিএনপিকে শেষ করা যায়, এই পলিসিটা তারা নিল কিনা। জনপ্রিয় লোকগুলোকে, দেশপ্রেমিক লোকগুলোকে মন্ত্রিত্ব না দিয়ে